ক্লাস তো বোধহয় বাদ হয়েছে। একটা ক্লাস আমি দুইটা, কয়টা ক্লাস নেই আমি? দুইটা নাকি তিনটা? গত সপ্তাহে ক্লাস হয়নি, তাই না? গত সপ্তাহে যে কি নেটওয়ার্কের জটিলতার কারণে হয়নি। আচ্ছা, তার আগে সপ্তাহে তো নিছি না? এটা তোমাদের কততম উইক? 6 নাম্বার চলতেছে। 6 নাম্বার। তাহলে 6 নাম্বারের মধ্যে এটা আজকে হবে 3 নাম্বার ক্লাস হবে, তাই না? আর আরাফাত স্যারেরটা সহ 4 নাম্বার ক্লাস। ও তাহলে ইয়ে হয়নি আর কি, দুইটা ক্লাস হয়নি, তাই না? একটা একদমই হয়নি, আরেকটা নেটওয়ার্কের কারণে হয়নি, তাই তো? গত সপ্তাহেরটা নেটওয়ার্কের জি কারণে স্যার। হয়নি। আর এর আগে আমি একটা বাদ দিছিলাম, আমার একটা মিটিং ছিল ইয়েতে। আচ্ছা, তাহলে দুইটা গেছে না? দুইটা গেছে। আচ্ছা, তিনটা না? না মানে 6 সপ্তাহ হয়ে গেল, আমি দেখতেছি আমার ক্লাস হলো মাত্র দুইটা না তিনটা। এটাই লাগতেছে আর কি। এই ইয়ে যেন সেই স্ক্রিন শেয়ার যেন কিভাবে করে আমি তো পারতেছি না। থ্রি ডটসে গিয়ে শেয়ার স্ক্রিন অপশন থাকার কথা। স্যার মাইক্রোফোনের পাশে দিয়ে একটা অপশন আছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই টিমসটা তো আমি ইউজ করি না তো। আচ্ছা, একটু একটু আজকে একটু ফাস্ট যাব, হ্যাঁ? দেখো তো স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। দেখা যাচ্ছে না? সরি, আমি তোমাদের ফাইলটা পাঠাবো পাঠাবো করে পাঠানো হয়নি। হ্যাঁ, পাঠালেও তোমরা যে খুব পড়ে ফেলতে তা না, তারপরেও মানে আমার দায়িত্ব তোমাদের দেয়াটা। ফাইলটা আমি দেখি কালকে কালকে ইনশাল্লাহ আজকে রাতে বা কালকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের তো একজনের ইমেল অ্যাড্রেস আমি পাইছি। ও ইয়েতে, ও সরি, এখানে তো আপলোড করে দিব, ওই যে ক্লাস ম্যাটেরিয়ালসে আপলোড করে দিব। আমরা একটু একটু ফাস্ট যাব, হ্যাঁ একটু ফাস্ট। হ্যাঁ, তাহলে গত ক্লাসে আমরা দেখেছি যে একটা মেজারিং সিস্টেমের মেইন এগুলো কি থাকে, মানে তোমার মেইন স্টেজেস, হোয়াট আর দ্য মেইন স্টেজেস অফ এ মেজারমেন্ট সিস্টেম। তাহলে মেইন স্টেজেস এর মধ্যে প্রথমে হলো গিয়ে একটা মানে ইয়ে তো থাকবেই, স্টিমুলাস, এটা তো থাকবেই। হ্যাঁ, স্টিমুলাস, that is stimulus means some energy from the measurement. আচ্ছা, তাহলে এটা ডিটেক্ট করার জন্য থাকবে হলো সেন্সর আর ট্রান্সডিউসার। তারপরে হলো গিয়ে সিগন্যাল কন্ডিশনার। তারপরে হলো ইন্ডিকেটর, রেকর্ডার, প্রসেসর অর কন্ট্রোলার, সাম আউটপুট।
হ্যাঁ, আউটপুট আউটপুট এটা হলো কন্ডিশনিং, এটা হলো ডিটেকশন। তাহলে আমাদের এই ইয়ের একটা টিপিক্যাল মেজারমেন্ট সিস্টেমের the typical measurement system and there can be multiple stages, but major three stages are sensing, তারপরে conditioning, then মানে sending output or displaying output or indicating the output. Sensing, conditioning and indicating the output. Sensing, conditioning and indicating the output. এই তিনটা স্টেজ। তিনটে স্টেজের মধ্যে এখানে আমরা খুব ফাস্ট যদি আগের এগুলো মানে আগের ক্লাসের কথাগুলো একটু করে রিকল করার চেষ্টা করি, তাহলে প্রথম হলো সেন্সর আর ট্রান্সডিউসার। সেন্সর আর ট্রান্সডিউসার is a device which convert one form of energy into another form. Sensor অথবা ট্রান্সডিউসার করে কি one form of energy input নেয়, তারপরে another form of energyটা আউটপুট দেয়। তো এটা আমরা ইউজ করি হলো গিয়ে যে ফর সুটেবল কনভার্সন, যে আমরা যে জিনিসটা মেজার করতে চাচ্ছি সেটা হয়তো মেজার করতে পারতেছি না, কিন্তু সেন্সর বা ট্রান্সডিউসার ওটাকে যে ফর্মে কনভার্ট করে সেই কনভার্টেড ফর্ম অফ এনার্জিটা আমরা খুব কনভিনিয়েন্টলি মেজার করতে পারি। তাহলে সেন্সর আর ট্রান্সডিউসারটা ইউজ হয় হলো গিয়ে ফর কনভিনিয়েন্ট কনভার্সন অফ দি এনার্জি ফর্ম ফ্রম দি স্টিমুলাস। এই স্টিমুলাস থেকে যে আমরা যে এনার্জিটা পাই সেটাকে একটা কনভিনিয়েন্ট ফর্মে কনভার্ট করার জন্য আমরা এই সেন্সর আর ট্রান্সডিউসার ইউজ করি, যেটা থেকে আমরা যে ফর্মটা আমরা মেজার করতে পারি। এর মধ্যে সেন্সর আর ট্রান্সডিউসারের মধ্যে আবার ডিফারেন্স হলো গিয়ে যে ট্রান্সডিউসার ক্যান কনভার্ট এনি ফর্ম অফ এনার্জি টু অ্যানাদার ফর্ম অফ এনার্জি, আর সেন্সর বাই কনভেনশন মানে সেন্সরটাকে সাধারণত ধরা হয় যে সেন্সর হলো গিয়ে ফ্রম এনি ফর্ম অফ স্টিমুলাস it will generate some equivalent electrical quantities. Electrical quantities বলতে ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো সে এই আউটপুট হিসেবে দেবে। তাহলে এটা হলো সেন্সর আর ট্রান্সডিউসার, এবং আমরা বলেছিলাম যে all sensors are transducers but all transducers are not sensors। আচ্ছা, তারপরে হলো কন্ডিশনিংটা কেন? কন্ডিশনিংটা বলেছে, আচ্ছা কন্ডিশনিং কি দেখে একজন বলো তো কি কন্ডিশনিং হয়? সিগন্যাল কন্ডিশনিং বলতে আমরা কি বুঝি? স্যার ম্যাগনিটিউডটাকে অ্যামপ্লিফাই করে, তারপর হচ্ছে নয়েজকে রিমুভ করে। থ্যাংক ইউ আমরা একটু ফাস্ট যাব, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাহলে সিগন্যাল কন্ডিশনিং হলো গিয়ে অ্যামপ্লিফিকেশন, তাই না? আমরা একটু ফাস্ট যাব, তারপর একটু জিজ্ঞেস করলাম তোমাদের করার জন্য। অ্যামপ্লিফিকেশন, হ্যাঁ অ্যামপ্লিফিকেশন, তারপরে কি? নয়েজ রিডাকশন, তাই না? এটাকে আমরা বলি ফিল্টারিং। তারপরে হলো ডেটা কনভার্সন টু ডিজিটাল টু অ্যানালগ। হ্যাঁ, ডেটা কনভার্সন। তাহলে সিগন্যাল কন্ডিশনিং এর অনেক রকম ফাংশনিং হতে পারে, বাট দিস থ্রি আর দি মেইন ফাংশন। হ্যাঁ, অ্যামপ্লিফিকেশনটা কেন দরকার হয়? যে মোস্ট অফ দ্য টাইম the output obtained from the sensors or transducers are in miniaturized form, মানে not suitable for measurement. হ্যাঁ, so ওটাকে we need to magnify or amplify, so ওই কাজটা করা হলো গিয়ে অ্যামপ্লিফায়ার দিয়ে, অ্যামপ্লিফিকেশন সিস্টেম দিয়ে। ফিল্টারিং হলো গিয়ে যে also most of the time the output from the sensor or transducer or output from the stimulus itself, is a stimulus itself contain so many other noises. বলতে আমরা কি বুঝি? নয়েজ বলতে আমরা কি বুঝাচ্ছি? নয়েজ বলতে আমরা বুঝাচ্ছি হলো গিয়ে এনি আনওয়ান্টেড সিগন্যাল। হ্যাঁ, আমরা প্রেসার সিগন্যাল মেজার করতে যাচ্ছি, এখানে যদি আমার ভেলোসিটি সিগন্যাল আসে, টেম্পারেচার সিগন্যাল আসে, তাহলে দ্যাট ইজ নয়েজ। আমি ভোল্টেজ মেজার করতে চাচ্ছি, সেখানে যদি কারেন্ট অথবা ফ্রিকোয়েন্সির এফেক্টটা চলে আসে, তাহলে দ্যাট ইজ নয়েজ।
নয়েজ। সো এনি আনওয়ান্টেড সিগন্যাল ইজ এ নয়েজ। আমি বাংলা ভাষা ইন্টারপ্রিট করতে চাইতেছি, সেখানে যদি জাপানিজ ভাষা চলে আসে, দ্যাট ইজ নয়েজ। আমি জাপানিজ ভাষা ইন্টারপ্রিট করতে চাচ্ছি, সেখানে যদি ইংলিশ চলে আসে, দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ নয়েজ। হ্যাঁ, ইংলিশ ওয়ার্ড ইজ এ নয়েজ। তাহলে এনি আনওয়ান্টেড সিগন্যাল ইজ এ নয়েজ। তাহলে ওই নয়েজ ফিল্টারিংটা আমাদের করতে হয়, দ্যাট ইজ কল্ড ফিল্টারিং অর নয়েজ রিডাকশন। মানে স্ট্যান্ডার্ড টার্মিনোলজি হলো গিয়ে ফিল্টারিং। এরপর হলো কনভার্সন। কনভার্সনটা হলো গিয়ে যে ডেটা কনভার্সন ফ্রম অ্যানালগ টু ডিজিটাল ডেটা, ফ্রম ডিজিটাল টু অ্যানালগ ডেটা, ফ্রম 8 বিট টু 16 বিট, ফ্রম 16 বিট টু 32 বিট, ফ্রম 32 বিট টু 64 বিট, তাই না? এরকম বিভিন্ন ধরনের যে তোমার ডেটা কনভার্সন সিস্টেম, অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, অর মানে সাম আদার ফর্ম, দিজ আর দি ডেটা কনভার্সন সিস্টেম। আমি যদি আমার ডেটাটা একটা কম্পিউটিং সিস্টেমে ঢোকাতে চাই, তাহলে আমাকে আমার মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে ডেটাগুলো, ফিজিক্যাল ওয়ার্ল্ডের ডেটাগুলো হলো গিয়ে অ্যানালগ ডেটা। হ্যাঁ, অ্যানালগ ডেটা। কিন্তু আমরা যখনই এটাকে অটোমেটেড সিস্টেমে নিয়ে যাব, মানে কম্পিউটার বেস সিস্টেমে, কম্পিউটার অথবা মাইক্রো কন্ট্রোলার অথবা অন্য কোনো সিস্টেমের সিস্টেম, সেগুলো কিন্তু ডিজিটাল সিস্টেম। মানে মোস্ট অফ দি কন্ট্রোল সিস্টেম নাওএডেজ আর ডিজিটাল কন্ট্রোল সিস্টেমস। সো এই ডেটাটা যদি আমি ডিজিটাল সিস্টেমে ইনপুট দিতে চাই ডিসিশন মেকিং এর জন্য, তাহলে আই নিড এ ডেটা কনভার্সন। আবার ডিজিটাল মানে কম্পিউটার, ধরো তোমার প্রোগ্রামিং থেকে কিছু ডিসিশন নিল, হ্যাঁ, ডিজিটাল কম্পিউটার তোমার প্রোগ্রাম ইউজ করে কিছু ডিসিশন নিল, এই ডিসিশনটাকে এক্সিকিউট করবে যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, ফিজিক্যাল ওয়ার্ল্ডের কোনো একটা ডিভাইস দিয়ে, কোনো একটা মোটর দিয়ে, বা কোনো একটা হাইড্রোলিক অ্যাকচুয়েটার দিয়ে, কোনো একটা অন্য ডিভাইস দিয়ে যখন সে ওই কাজটা করতে যাবে, মানে ফিজিক্যাল কাজ যখন করতে যাবে, সে ফিজিক্যাল কাজটা কিন্তু অ্যানালগ। হ্যাঁ, অ্যানালগ। তাহলে ডিজিটাল সিস্টেম থেকে যে সিগন্যালটা আসবে ফিজিক্যাল কাজ করার জন্য, সেই সিগন্যালটা কিন্তু আবার অ্যানালগ, মানে অ্যানালগ হতে হবে। কাজে আমাদের আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন লাগবে। সেই ধরনের এটাই হলো গিয়ে ডেটা কনভার্সন। অথবা আমরা মেজার ডেটা যদি আমরা কোনো একটা রেকর্ডারে রাখতে চাই, যেটা ডিজিটাল রেকর্ডার, যেমন ধরো তোমার ডিজিটাল রেকর্ডার, মানে ডিজিটাল রেকর্ডার কি, যেমন হার্ড ডিস্ক, হ্যাঁ, সলিড স্টেট ড্রাইভ, তোমার পেন ড্রাইভ, সিডি ড্রাইভ, এগুলো হলো গিয়ে তোমার ডিজিটাল রেকর্ডিং ডিভাইস। তাহলে তোমার একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার লাগবে, which is called ADC। এখানে আমরা বলেছিলাম যে তোমার ডিটেকশন স্টেজ, ডিটেক্টর হলো গিয়ে এই যে এটা, এই টিউবটা, আর তোমার ডিটেকশনের পরে কি থাকে, অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন করতেছে হলো গিয়ে এই যে এই র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার, ঠিক আছে? এখানে অল্প একটু, এইটার অল্প একটু মুভমেন্ট, এই অল্প মুভমেন্টটাকে সে এখানে ম্যাগনিফাই করতেছে বা অ্যাম্প্লিফাই করতেছে। আর দিস ইজ দি ইন্ডিকেটর। হ্যাঁ, দিস ইজ দি ইন্ডিকেটর। This is the stimulus. Similarly, a mercury in glass thermometer, very widely used measuring instrument in mechanical measurements. তাহলে এখানে তোমার এই যে প্রথমে হলো ডিটেকশন, এই যে সেন্সর, হ্যাঁ, সেন্সর। সেন্সরটা কি? সেন্সরটা হলো কি একটা তোমার মেটালিক প্রোব, হ্যাঁ, সেন্সরটা হলো একটা মেটালিক প্রোব। সে এই তোমার টেম্পারেচারটাকে সেন্স করবে, মানে স্টিমুলাস যে টেম্পারেচার, এখানে যে টেম্পারেচার স্টিমুলাস, সেটা সেন্স করবে সেন্সর। আচ্ছা, তারপর সেন্সিং স্টেজ। তাহলে সেন্সিং স্টেজ ইজ ডান বাই দি মেটালিক প্রোব বা প্রোব। আচ্ছা, বা এখানে বাল্ব, এই বাল্বটা এটাও সেন্স করতে পারে, অনেক সময় শুধু এই বাল্বটাও সেন্স করে। হ্যাঁ, সেন্সিং স্টেজ। এটাকে অ্যাম্প্লিফাই করতেছে কি? অ্যাম্প্লিফাই করতেছে হলো গিয়ে তোমার এই সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করতেছে হলো গিয়ে এই মার্কারি। হ্যাঁ, মার্কারি কি হচ্ছে? মার্কারি এই টেম্পারেচারের কারণে, টেম্পারেচার সেন্স করে সে এক্সপান্ড করতেছে। হ্যাঁ, এক্সপান্ড করতেছে। তাহলে এই
এই যে যত টেম্পারেচার বাড়ে মানে টেম্পারেচার কম বেশির জন্য এটা এক্সপান্ড অথবা কন্ট্রাক্ট করে, মানে টেম্পারেচার যে রেশিওতে বাড়ে কমে সেই একই রেশিওতে এটা এক্সপান্ড বা কন্ট্রাক্ট করতেছে, মানে অ্যাম্পলিফাই অথবা রিডিউস করতেছে। টেম্পারেচার বাড়লে সেই বাড়াটাকে সে অ্যাম্পলিফাই করতেছে, টেম্পারেচার কমলে সেই কমাটাকেও সে অ্যাম্পলিফাই করতেছে, মানে বেশি রিডিউস করে দিচ্ছে। ঠিক আছে, এবং ইন্ডিকেটর হলো গিয়ে এই যে ডিসপ্লে স্কেল, হ্যাঁ ডিসপ্লে স্কেল এটা হলো একটা ইন্ডিকেটর। দিস ইজ মার্কারি ইন গ্লাস থার্মোমিটার। লোড সেল তোমরা এর আগে নামটা শুনেছো কিনা জানি না। লোড সেল ইউজ করা হয় হলো গিয়ে যে মেকানিক্যাল লোড, হ্যাঁ মেকানিক্যাল লোড, এই যে ধরো এই যে মেকানিক্যাল ফোর্স, হ্যাঁ মেকানিক্যাল ফোর্স, এই ফোর্সটা ডিটেক্ট করার জন্য এরকম লোড সেল ইউজ করা হয়। ধরো ওয়েট, হ্যাঁ ওয়েট মানে একটা গাড়ির ওয়েট বা তোমার নিজের ওজন, হ্যাঁ তোমার নিজের ওজন অথবা কোনো একটা গাড়ির ওজন, হ্যাঁ মাপার জন্য এরকম, বা ফোর্স মাপার জন্য এরকম লোড সেল ইউজ করা যায়। হ্যাঁ লোড সেল ইউজ করা যায়। লোড সেলের প্রিন্সিপালটা কি? লোড সেলের প্রিন্সিপালটা হলো কি যে এই ধরনের একটা ইয়েতে তোমার এই ধরনের একটা ধরো কোনো একটা মেটালিক ফ্রেমের মধ্যে, হ্যাঁ মেটালিক ফ্রেমের মধ্যে যেটা মানে সবকিছুতে ডিফর্ম হয় লোডের কারণে, এই মেটালিক ফ্রেমের মধ্যে এই ধরনের এই এরকম স্ট্রেন গেজ ওয়্যার থাকে, হ্যাঁ স্ট্রেন গেজ ওয়্যার থাকে, বলতেছে বন্ডেড ওয়্যার স্ট্রেন গেজ, হ্যাঁ বন্ডেড ওয়্যার স্ট্রেন গেজ। বন্ডেড ওয়্যার মানে এরকম ওয়্যার থাকবে, এরকম ওই যে বন্ডেড ওয়্যার থাকবে, হ্যাঁ ওয়্যার থাকবে। তাহলে এই ওয়্যারটা ডিপেন্ডিং অন দি লোড এই বন্ডেড ওয়্যার মানে কি যে এই মেটালের এই সারফেসের সাথে এটা বন্ডেড, হ্যাঁ অ্যাটাচড মানে বন্ড করা। বন্ড মানে কি অ্যাডহিয়ার মানে একেবারে লেগে আছে। তো এখন এই মেটালিক এটার উপরে কিউবটার উপরে যদি তোমার লোড অ্যাপ্লাই করা হয়, লোড অ্যাপ্লাই করলে আমরা কি জানি ফ্রম দ্য নলেজ অফ সলিড মেকানিক্সের নলেজ থেকে আমরা জানি যে ইট উইল ডিফর্ম। ঠিক আছে, এটা ডিফর্ম করবে, হ্যাঁ ডিফর্ম করলে এই ডিফর্মেশনের কারণে যেহেতু এটা বন্ডেড আছে মানে এটার সাথে অ্যাটাচড অবস্থায় আছে, তাহলে এখানে কিছু ডিফর্মেশন হবে, এই স্ট্রেন গেজে ডিফর্মেশন হবে। তাহলে এই যে মেটালিক ডিফর্মেশনটা ডিউ টু দিস লোড, এই লোডের কারণে মেটালিক ডিফর্মেশনটা কিন্তু ডিটেক্ট করবে, এই মেটালিক এটাই ডিটেক্ট করবে যে তোমার এই লোড যত লোড বেশি হবে এটার মেটালিক ডিফর্মেশনটা তত বেশি হবে, যত লোড বেশি হবে এটার মেটালিক এই অবজেক্টটার ডিফ্লেকশনটা তত বেশি হবে, যত লোড কম হবে এটার ডিফর্মেশনটা তত কম হবে। এই ডিফর্মেশনটাকে ম্যাগনিফাই করবে হলো গিয়ে এই বন্ডেড স্ট্রেন গেজ, হ্যাঁ এইটা যতটুকু ডিফর্মেশন হবে সেটাকে একটু অ্যাম্পলিফাই করবে হলো গিয়ে এই স্ট্রেন গেজ, হ্যাঁ স্ট্রেন গেজের ডিফর্মেশনটা একটু বেশি হবে, হ্যাঁ বেশি হবে। এবং স্ট্রেন গেজের প্রপার্টিটা হলো এমন যে এই স্ট্রেন গেজের ডিফর্মেশনের সাথে এটার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মানে এই স্ট্রেন গেজের ডিফর্মেশন, হ্যাঁ ডিফর্মেশন is proportional to strain gauge deformation is proportional to its electrical resistance. এই strain gauge deformation টা is proportional to its electrical resistance. ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মানে হলো গিয়ে যে তোমার এই স্ট্রেন গেজের অল্প একটু ডিফর্মেশনের জন্য এটার এটা তোমার ডেল্টা আর, হ্যাঁ চেঞ্জটা মোটামুটি ইজিলি ডিটেক্টেবল। মানে এখানে এমন ম্যাটেরিয়াল ইউজ করা হয় যেটা অল্প একটু লেন্থ চেঞ্জ হলেই এটার রেজিস্ট্যান্সটা এমনভাবে চেঞ্জ হয় যে যেটা মেজারেবল,
হ্যাঁ, মেজারেবল। সো এই স্ট্রেন গেজটা, এই যে ধরো যে এই স্ট্রেন গেজটা, এই যে দিস স্ট্রেন গেজ, হ্যাঁ, দি স্ট্রেন গেজটা যদি আমরা একটা হুইটস্টোন ব্রিজে কানেক্ট করি, কানেক্ট করলে at for any given load এই স্ট্রেন গেজের রেজিস্ট্যান্সটা আমরা জানতে পারি। এই স্ট্রেন গেজের রেজিস্ট্যান্সটা আমরা জানতে পারি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ কেন? হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই স্ট্রেন গেজটার আমরা ফর এনি মানে এনি রেজিস্ট্যান্স আমরা এখান থেকে এটা তো জানো তাই না, এটা কি হ্যাঁ ব্রিজ সার্কিট তাই না, হুইটস্টোন ব্রিজ সার্কিট। এর মধ্যে তোমরা এইচএসসি তে পড়ছো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই বিভিন্ন সময় এটার এটা যদি এরকম কানেক্টেড থাকে একটা ব্রিজের সাথে, তাহলে উই ক্যান ডিটেক্ট দ্য রেজিস্ট্যান্স। হ্যাঁ, উই ক্যান ডিটেক্ট দ্য রেজিস্ট্যান্স। অ্যান্ড হিয়ার কামস দ্য ক্যালিব্রেশন। আমি যদি এই ওয়্যারের রেজিস্ট্যান্সটা আগে থেকে ক্যালিব্রেট করে রাখতে পারি যে এটার বিভিন্ন রেজিস্ট্যান্স মানে কোন লোডের জন্য, হ্যাঁ কোন লোডের জন্য এটা কি ধরনের রেজিস্ট্যান্স শো করে, এটা যদি আমি আগে থেকে ক্যালিব্রেট করে রাখি, দেন আই ক্যান ইউজ দিস বন্ডেড ওয়্যার টু মেজার দ্য লোড, তাই না? আমার কাছে যদি একটা লোড ভার্সেস রেজিস্ট্যান্স কার্ভ থাকে, যে আমি জিরোতে জিরো রেজিস্ট্যান্স, 5 নিউটনে ধরো এটা 10, হ্যাঁ 10-এ এটা 20, 20-তে এটা 40 ওহম, ধরো এটা লোড ইন কেজি, তাই না? তাহলে এরকম যদি আমার একটা ইয়ে থাকে, ক্যালিব্রেট করা থাকে, তাহলে ধরো কোনো একটা সময় আমি কোনো একটা লোডের জন্য এটা রেজিস্ট্যান্স পেলাম 15, হ্যাঁ তাহলে এটা লোড কত? কথাটা বুঝতে পারেনি বোধহয় না? মানে আমি যদি এটার বিভিন্ন সময় বিভিন্ন লোড দিয়ে এই রেজিস্ট্যান্সটা মেজার করে রাখি, দিস ইজ কল্ড ক্যালিব্রেশন। হ্যাঁ, বিভিন্ন লোডের জন্য আমি রেজিস্ট্যান্সটা ক্যালিব্রেট করে রাখলাম, মানে এই যে আমার এই জিনিসটা 7.5 7.5, রাইট, তাই না? দেখো সবাই ধরতে পারছো কিনা, আমি একটু ফাস্ট চলে গেছি। জি স্যার। মানে আমি বুঝতে পারছো, মানে আমি এই 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 যে এই বন্ডেড ওয়্যার গেজটা এটাকে এই সার্কিটে হুইটস্টোন ব্রিজ সার্কিটে নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন লোড দিয়ে, মানে এই যে স্ট্যান্ডার্ড লোড দিয়ে, স্ট্যান্ডার্ড লোড মানে হলো গিয়ে ক্যালিব্রেটেড লোড, হ্যাঁ ক্যালিব্রেটেড লোড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। না, অফিসে আমি ক্লাস নিতেছি।
হ্যালো, জি স্যার। সরি ফর ইন্টারাপশন। প্রচুর ফোন আসতেছে। হ্যাঁ, এখন তো লকডাউন, কালকে থেকে ফোন ধরাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অফিসের ফোন। এনিওয়ে, আচ্ছা তোমরা তাহলে এই জিনিসটা বুঝতে পারছো? মানে আমাদের কাছে যদি কিছু যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক শিট, কিভাবে দেওয়া যায়? কিছু তোমার আহ, এমনি কিন্তু মার্কেটে কিন্তু তোমার বিভিন্ন ধরনের ক্যালিব্রেশন ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, ক্যালিব্রেশন ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। তো সেরকমই কিছু ক্যালিব্রেশন ওয়েটসও কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, ক্যালিব্রেশন ওয়েটস মানে বিভিন্ন ধরনের এই ডেড লোড করার জন্য, ক্যালিব্রেট করার জন্য এরকম ক্যালিব্রেশন ওয়েট পাওয়া যায়। আমাদের ইয়েতে আছে, আমাদের ল্যাবগুলোতে আছে। তোমরা যখন ফিজিক্যালি আসবা তখন দেখবো, বা ইন্টারনেটে দেখতে পারো ক্যালিব্রেশন ওয়েট সার্চ দিয়ে। তাহলে ধরো আমার কাছে কিছু ক্যালিব্রেটেড মানে ক্যালিব্রেশন ওয়েটস আছে, মানে এটা কিনতে হবে আমাকে। ক্যালিব্রেশন ওয়েটস আছে ধরো 0 to 0 আমার কাছে এই যে 5 কেজির ক্যালিব্রেশন লোডস আছে, 10 কেজি আছে, 20 কেজি আছে, হ্যাঁ, 30, 40। তাহলে এই ওয়েট গুলো আমি ওই লোড সেলে দিব, এবং আমি ইয়ে থেকে হুইটস্টোন ব্রিজ থেকে বা সার্কিট থেকে এটার রেজিস্ট্যান্সটা মেজার করব। মেজার করব। তাহলে এই হলো কি আমার মানে এটা হলো কি আমার এখন হয়ে গেল এটা আমার ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্ট। ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্ট মানে আমার এই স্ট্রেন গেজটা ক্যালিব্রেটেড স্ট্রেন গেজ। ক্যালিব্রেটেড স্ট্রেন গেজ। তাহলে এখন এই স্ট্রেন গেজটা নিয়ে আমি যদি কোনো একটা আননোন লোড মেজার করতে চাই, যে আননোন লোডের জন্য আমি হলো গিয়ে 15 ওহম। তাহলে 15 ওহম যদি আমি রেজিস্ট্যান্স, আই নো দ্যাট দিস ইজ কত, 7.5 কেজি। এটা কি বোঝা গেছে? আরেকটা জি লোড স্যার। দিলাম, সেই লোডের জন্য আমি পেলাম হলো গিয়ে 70 ওহম। হ্যাঁ, 70 ওহম। তাহলে আমি বুঝতে পারবো যে এটার লোডটা হলো গিয়ে 35 কেজি। হ্যাঁ, 35 কেজি। বুঝতে পারছো? আচ্ছা, এইটার আরেকটা হলো গিয়ে যে আমরা এরকম ওই মেজারিং ইনস্ট্রুমেন্টটার একটা ক্যালিব্রেশন কার্ভও ড্র করতে পারি। মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশন কার্ভ। হ্যাঁ, তাহলে এখানে ধরো তোমার থাকলো হলো রেজিস্ট্যান্স 0, 5, 10, 20, 30, 40। হ্যাঁ, এখানে হলো গিয়ে তোমার 10, 20, 30, 40, 80। হ্যাঁ, তাহলে এটা যদি এরকম হয়, তাহলে যে 5-এর জন্য 10, 10-এর জন্য তাহলে এইটা হলো ক্যালিব্রেশন কার্ভ। হ্যাঁ, এটা হলো ক্যালিব্রেশন কার্ভ। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো ক্যালিব্রেশন কার্ভ। তাহলে ফর এনি রেজিস্ট্যান্স স্যার আমরা এখান থেকে, জি বলো। স্যার এখানে কি স্যার স্টিমুলাস হচ্ছে গ্র্যাভিটেশনাল এনার্জি? ওয়েটের জন্য জি এটা স্যার। আমরা অবশ্য লোড মেজার করতেছি। হ্যাঁ, ওয়েটের জন্য স্টিমুলাস হলো গিয়ে গ্র্যাভিটেশনাল এনার্জি, রাইট? ইয়েস, গুড কোশ্চেন। হ্যাঁ, এটা আসলে শুধু ওয়েট না, মানে আমরা যে লোড কি বলতেছে, লোড সেল। হ্যাঁ, লোড সেল মানে স্ট্রেন গেজ, লোড সেল, এগুলা খুব মানে কমন নেম। হ্যাঁ, এটাকে বলা হয় লোড সেল। হ্যাঁ, লোড সেল, স্ট্রেন গেজ টাইপ। বিভিন্ন ধরনের লোড সেল আছে, এটা হলো স্ট্রেন গেজ টাইপ।
আমরা এইমাত্র যেটা দেখলাম স্যার কি কিছু সেটা হলো লিখতেছেন? জি জি স্যার আপনার লেখাটা দেখতে পাচ্ছি না আসলে। ও তাই কেন? হ্যাঁ কিচ্ছু দেখো না, এতক্ষণ কথা বললাম কিচ্ছু দেখলা না? স্যার আমরাও কিছু দেখি নাই তো। না হ্যাঁ স্যার এটা কেমন হলো, এতগুলো কথা বললাম না এতগুলো স্যার দেখি। আপনার হ্যাঁ মাঝখানে বুঝতে কল আসার পারছি, আগে হ্যাঁ বুঝতে পারছি, আমি স্ক্রিনটা শেয়ার করি নাই কোথায় না। জি স্যার, স্ক্রিন And তো যেটাতে এটা লিখতেছেন এন্ড ওই করতে স্ক্রিন গেলে তো শেয়ার করেন। আচ্ছা দেখি কিপ, হ্যাঁ আচ্ছা কিপ, হ্যাঁ না ঠিক আছে বেঁচে গেলাম বেঁচে গেলাম। ও স্ক্রিন তো শেয়ারই আছে, দেখতেছো না তোমরা? এই হলো মুশকিলে, আমি যে টিমস এর জিনিসগুলো তো বুঝি না। স্ক্রিন শেয়ার করা আছে, তোমরা আমার স্ক্রিন দেখতেছো না? স্যার স্যার স্ক্রিন আপনি কি দেখতে স্যার পাচ্ছি। মাউস দিয়ে লিখতেছেন নাকি রাইটিং প্যাডে লিখতেছেন? আমি একটা পাওয়ার পয়েন্টে একটা নতুন স্লাইডে লিখতেছি। আচ্ছা দেখি, স্যার স্লাইড দেখতে পাচ্ছি। হ্যাঁ আগের স্লাইডটা দেখতেছো না? জি স্যার আপনি স্যার। যখন শেয়ার করছেন তখন মানে একটা আচ্ছা ট্যাব দেখো শেয়ার তো দেখো করছেন। তো এখন দেখা যায়, দেখো তো হ্যাঁ এখন স্যার, দেখা যাচ্ছে। এগুলো আগে কিছু দেখি নাই স্যার। আগে কিছুই দেখো নাই না? আচ্ছা ঠিক আছে আবার করি। হ্যাঁ এর তো লিঙ্কটা, আচ্ছা ঠিক আছে আমি মানে আমরা যে এটা মানে আমরা যে ডিভাইসটা নিয়ে কথা বলতেছি সেই ডিভাইসটাকে বলা হয় লোড সেল। হ্যাঁ লোড সেল, হ্যাঁ স্ট্রেন গেজ টাইপ লোড সেল। লোড সেল দিয়ে আমরা বিভিন্ন লোড মেজার করতে পারি, ওই যে গ্র্যাভিটেশনাল এনার্জি ওয়েটও মেজার করতে পারি, অথবা যে কোনো লোড মানে হরিজন্টাল লোডও মেজার করতে পারি, ঠিক আছে, যে কোনো ফোর্স। লোড সেল ফোর্স মেজারমেন্টে ইউজ করা যায়, হ্যাঁ ফোর্স মেজারমেন্টে ইউজ করা যাবে। আচ্ছা তাহলে আমরা এটা তো গেলাম, মানে আমি বলতেছিলাম যে ক্যালিব্রেশনটা, হ্যাঁ ক্যালিব্রেশনটা যে কোনো ডিভাইস ক্যালিব্রেশন করার জন্য তোমার ক্যালিব্রেশন ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ ক্যালিব্রেশন ইনস্ট্রুমেন্টগুলো অনেক এক্সপেন্সিভ। যেমন লোড সেল ক্যালিব্রেট করার জন্য আমরা পেতে পারি হলো গিয়ে ক্যালিব্রেটেড ওয়েটস, হ্যাঁ ক্যালিব্রেটেড ওয়েটস। এই ক্যালিব্রেটেড ওয়েটস গুলো মানে ওয়ান টাইপ অফ ক্যালিব্রেশন ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ ক্যালিব্রেশন ইনস্ট্রুমেন্ট। তাহলে এই ক্যালিব্রেটেড ওয়েট কিন্তু অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ অনেক এক্সপেন্সিভ, আমাদের ল্যাবে আছে। তোমরা যখন ফিজিক্যালি ক্লাস করবা তো এটা দেখতে পারবা। তাহলে ক্যালিব্রেটেড ওয়েটস দিয়ে আমি কি করতেছি, ক্যালিব্রেটেড ওয়েটস দিয়ে আমি আমার মেজারিং সিস্টেমটাকে মানে যে লোড সেলটাকে ক্যালিব্রেট করতেছি কিভাবে, যে আমি এখানে লোডটা দিচ্ছি লোড, আর আর এই করেসপন্ডিং ব্রিজ থেকে যে 0, 5, 10, 20, 30, 40, 50, হ্যাঁ 0, 10, 20, 40, 60, 80, 100, হ্যাঁ ধরো এরকম আমার রেজিস্ট্যান্স হলো। তাহলে এটার জন্য আমরা এটা একটা ক্যালিব্রেশন আমরা করতে পারি কি, একটা ক্যালিব্রেশন কার্ভ ড্র করতে পারি, হ্যাঁ এটাকে বলে ক্যালিব্রেশন কার্ভ। তাহলে ক্যালিব্রেশন কার্ভ এর পাশে থাকবে রেজিস্ট্যান্স, আর এটা থাকবে হলো গিয়ে লোড, লোড ইন কেজি, রেজিস্ট্যান্স ইন ওহম। হ্যাঁ তাহলে 5, 10, 20, 30, 40, 50, হ্যাঁ ধরো 100, 90, 80, 70, 60, 50, 40, 30, 20, 10, হ্যাঁ 10। তাহলে এরকম এই যে 5 এর করসপন্ডিং 10, 10 এর করসপন্ডিং 20, 20 এর করসপন্ডিং 40,
30 × 60 এরকম নিলে দেখা যাবে এই একটা লাইন আসবে। হ্যাঁ, এটাই হলো গিয়ে তোমার এই এটার তোমার এই লোড সেলের এই জিনিসটাকে আমরা বলবো ক্যালিব্রেশন কার্ভ। হ্যাঁ, ক্যালিব্রেশন কার্ভ, ঠিক আছে? তাহলে ক্যালিব্রেশন কার্ভটা এভাবে ড্র করা যায়। তাহলে ক্যালিব্রেশন কার্ভ ড্র করলে এরপরে তুমি মেজার করতে গিয়ে দেখলে হলো গিয়ে এটার রেজিস্ট্যান্স পেলে 35। তাহলে ধরো এই যে 35, হ্যাঁ 35, তাহলে ক্যালিব্রেশন কার্ভ থেকে তুমি এই যে 35 এর করেসপন্ডিং এটা পেয়ে যাবা হলো কত? 70। ঠিক আছে, তুমি আরেকবার মেজার করলা, তুমি পেলা হলো গিয়ে 25। তাহলে 25 এর করেসপন্ডিং 50 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে ক্যালিব্রেশন কার্ভ করা যায়। এটা হলো মেকানিক্যাল মেথড। হ্যাঁ, মেকানিক্যাল মেথড। তুমি করতে পারো কি, এই ডেটাটা কোনো একটা সফটওয়্যারে দিয়ে, হ্যাঁ কোনো একটা সফটওয়্যারে দিয়ে সেটাতে একটা ছোট্ট এই যে ছোট্ট ইকুয়েশনটা লিখে দিলে ইকুয়েশনটি কি হবে যে মেজারিং ওয়াই, হ্যাঁ লোড ইকুয়ালস টু কি স্যার mx টুয়াইস এক্স। হ্যাঁ মানে mx, তো mটা বের হবে আর কি। তাহলে y ইকুয়ালস টু টুয়াইস এক্স, তাই না? তা তুমি তো এরকম একটা ইকুয়েশন দিয়ে দাও তোমার প্রোগ্রামে, তাহলে দেখা যাবে যে রেজিস্ট্যান্সটা ইনপুট পেলেই সে এখানে ডিসপ্লেতে আউটপুট দিবে। হ্যাঁ, রেজিস্ট্যান্স ইনপুট পেলো 35, সে দেখাবে 70 কেজি। রেজিস্ট্যান্স ইনপুট পেলো সে 10, সে দেখাবে 20 কেজি। ঠিক আছে, তুমি তো এরকম ক্যালিব্রেশন কার্ভ থেকে এইভাবে ইকুয়েশনটা বের করে ফেলো, and then you program it, then put this program into the memory, তাহলে তুমি you can develop a measurement system। ঠিক আছে, তাহলে একটা মেজারমেন্ট সিস্টেম তোমার অটোমেশন করার জন্য, মানে মেজারিং সিস্টেমে এতে পিসিতে ধরো কম্পিউটার আউটপুট দেখা যাবে বা একটা ডিসপ্লেতে আউটপুট দেখা যাবে। ডিসপ্লেটা তুমি কন্ট্রোল করতে পারো একটা কম্পিউটার দিয়ে, মনিটর অথবা একটা এলসিডি ডিসপ্লে, একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে পারো। যাই করো না কেন, তোমাকে একটা প্রোগ্রাম লিখতে হবে এবং প্রোগ্রামের জন্য তোমার এই ইকুয়েশনটার দরকার। এই ইকুয়েশনটার জন্য তোমার এই ক্যালিব্রেশন কার্ভ ড্র করা দরকার। এই ক্যালিব্রেশন কার্ভটা ড্র করার জন্য তোমার এই ক্যালিব্রেশন এক্সপেরিমেন্টটা করা দরকার। কাজগুলো বোঝা গেছে? তাহলে তুমি একটা মেজারমেন্ট সিস্টেম ডেভেলপ করবা, করার পরে এই যে এভাবে ক্যালিব্রেট করবা, এই যে এই লোড দিয়ে ক্যালিব্রেট করবা, ক্যালিব্রেট করার পরে ওইটার রিলেশনশিপটা বের করবা। রিলেশনশিপটা বের করার পরে সেই রিলেশনশিপটাই তুমি তোমার প্রোগ্রামে ইনপুট দিবা। তাহলে হলো প্রোগ্রাম। হ্যাঁ, প্রোগ্রাম ডিসপ্লে করার জন্য। তাহলে প্রোগ্রামে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিভাবে যাবে? তুমি দুটা করতে পারো, যে তুমি রেজিস্ট্যান্স দেখে দেখে প্রোগ্রামে ইনপুট দিতে পারো। প্রোগ্রামে ইনপুট দিলে সে তোমাকে এটা দিবে, লোডের আউটপুটটা দিবে। কিন্তু সেটা তো ঠিক হচ্ছে কি যে তুমি একটা থেকে রেজিস্ট্যান্স বারবার তুমি রেজিস্টার ইনপুট দিবা, সে প্রোগ্রাম থেকে বারবার সে লোডের আউটপুটটা দিবে। তার চেয়ে বেটার হয় রেজিস্ট্যান্সটা যদি তুমি অটো ইনপুট দিতে পারো তোমার মেজারমেন্ট সিস্টেমে, তাহলে কিন্তু তোমার মেজারমেন্ট সিস্টেমটা অটোমেটিকলি তোমার কেজিটাকে আউটপুট দিতে পারবে। এই যে তোমার মেজারিং সিস্টেমটাকে, মেজারিং এই যে রেজিস্ট্যান্সটাকে তুমি যে তোমার সিস্টেমে ইনপুট দিবা, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় ডেটা অ্যাকুইজিশন। হ্যাঁ, ডেটা অ্যাকুইজিশন সিস্টেম বা যাই হোক ড্যাক। হ্যাঁ, এটাকে অনেক সময় বলা হয় ড্যাক। হ্যাঁ, মেজারমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে এই টার্মগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার থাকবেন। ড্যাক, হ্যাঁ, ডেটা অ্যাকুইজিশন সিস্টেম। তাহলে এটা আমাদের একটু অ্যাডভান্স লেভেলের জিনিস। এটা পার্ট অফ ইনস্ট্রুমেন্টেশন। আমাদের কোর্সটার নাম কিন্তু মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। হ্যাঁ, এই ইনস্ট্রুমেন্টেশন পার্টটা তোমাদের করাবেন হলো ডক্টর আরাফাত স্যার। হ্যাঁ,
ডক্টর আরাফাত স্যার। সো তোমরা ওইখানে এই ডেটা অ্যাকুইজিশন সিস্টেম মানে তোমার এই রেজিস্ট্যান্সের ইনপুটটা তুমি তোমার ইয়েতে মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারবা বা তোমার প্রোগ্রাম পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারবা, দ্যাট ইজ দ্য পার্ট অফ ডেটা অ্যাকুইজিশন সিস্টেম। আমরা যে আজকে যেটা দেখলাম তোমার কি বলে বিভিন্ন স্টেজেস অফ মেজারমেন্ট, এই যে তোমার এখানে যে আমরা বিভিন্ন স্টেজেস অফ মেজারমেন্ট গুলো দেখলাম, এখানে কিন্তু এই যে ডেটা অ্যাকুইজিশন সিস্টেমটা নাই। হ্যাঁ, মানে এগুলো হলো মেজর সিস্টেম, মানে মেইন স্টেজেস। কিন্তু অ্যাডভান্স স্টেজে তুমি যদি এটাকে অ্যাডভান্স স্টেজে প্রসেস করতে চাও, ইউ নিড ড্যাগ। হ্যাঁ, ইউ নিড ড্যাগ। তুমি যদি প্রসেস কন্ট্রোল করতে চাও, তুমি যদি ডেটা করতে চাও, তাহলে ইউ নিড ড্যাগ, ডেটা অ্যাকুইজিশন সিস্টেম। কোনো কোশ্চেন আছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? স্যার ড্যাগ এর ডেফিনিশনটা যদি দিতেন। ড্যাগ হলো কি তোমার এই যে ডেটা অ্যাকুইজিশন সিস্টেম। ড্যাগ হ্যাঁ, এটা একটা বড় জিনিস আর কি। ডেটা অ্যাকুইজিশন মানে ডেটা অ্যাকুইজিশন, ড্যাগ হলো ডেটা অ্যাকুইজিশন। হ্যাঁ, ডেটা অ্যাকুইজিশন এটাকে বলে ড্যাগ। ডেটা অ্যাকুইজিশন হলো গিয়ে যে তুমি এই যে এখান থেকে মানে রেজিস্ট্যান্সটা নিলা, তাই না? রেজিস্ট্যান্সটা নিলা, এই রেজিস্ট্যান্সের করেসপন্ডিং যে লোডটা, হ্যাঁ, এটা তো যে একটু আগে যে ক্যালিব্রেশন কার্ভটা দেখলা, তাই না? ক্যালিব্রেশন কার্ভ তোমার থাকতে হবে। তাহলে ক্যালিব্রেশন কার্ভ থেকে তুমি একটা রেজিস্ট্যান্সের এই যে রেজিস্ট্যান্সের করেসপন্ডিং লোডটা তুমি বের করতে পারবে, তাই তো? জি স্যার। স্যার কি আছে? এই আমাকে সবগুলা বাকিগুলা না কইরা কি টিমসে করা যায়? হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি, তোমাদের তো আজকে করতে পারলাম না, হঠাৎ করে ডিসকানেক্ট করে দিল আমাকে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা কি মানে আমার আর একটু করার ইচ্ছে ছিল, কিন্তু টাইম তো শেষ হয়ে গেল না। কতক্ষণ আজকে লাগবে আমরা স্যার? কি শিখলাম? হ্যাঁ, আজকে কি শিখলাম? তারপরে আজকে মোটামুটি কিছু ভ্যালুয়েবল ইনপুট আছে তোমাদের। হ্যাঁ, আজকে আমি একটু প্রেসারটা শুরু করতে চেয়েছিলাম। এনিওয়ে, তাহলে
আমাদের তো 2টা ক্লাস এমনিও বাকি আছে। দেখা যাচ্ছে স্ক্রিন? না স্যার। না দেখ- স্যার দেখাচ্ছি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে না, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা একটু মানে কি কি শিখলাম আজকে? তাহলে আজকে আমরা একটা নতুন জিনিস দেখলাম। নতুন তো নাকি? এই যে লোড সেল, হ্যাঁ লোড সেল, লোড মেজারিং ডিভাইস, হ্যাঁ লোড মেজারিং ডিভাইস, লোড সেল। এটা পরবর্তীতে যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ করো, মেকানিক্যালের ফিল্ডে থাকো, তাহলে এই জিনিসটা অনেক দেখতে পাবা। হ্যাঁ লোড সেল এই 3rd ইয়ার 4th ইয়ারে অনেকগুলো মেশিনে তোমরা দেখবা যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখবা লোড সেল আছে। হ্যাঁ তাহলে লোড সেল দিয়ে আসলে আমরা ফোর্স মেজার করতে পারি। ফোর্স মাইট বি ওয়েট অর এনিথিং এলস, ফোর্স। তাহলে এই লোড মেজার করার জন্য বা ফোর্স মেজার করার জন্য আমরা কি ইউজ করি হলো স্ট্রেন গেজ টাইপ। স্ট্রেন গেজের প্রিন্সিপাল হলো যে আমরা এই স্ট্রেন গেজ এমন ওয়্যার দিয়ে তৈরি হয় যে ওয়্যারের রেজিস্ট্যান্সটা মানে ইয়ের জন্য পার ইউনিট লেন্থ ডিফরমেশনের জন্য এটার চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইজ ডিটেক্টেবল, ইজিলি ডিটেক্টেবল। তাহলে সেই রেজিস্ট্যান্সটা আমরা মেজার করতে পারি। মেজার করে আমরা বিভিন্ন লোডের জন্য বিভিন্ন রেজিস্ট্যান্স মেজার করে উই ক্যান অবটেইন এ ক্যালিব্রেশন কার্ভ, তাই না? এই কথাগুলো কি এখন আমরা বুঝতেছি? তাহলে উই ক্যান হ্যাভ সাম ক্যালিব্রেটেড ওয়েটস, হ্যাঁ ক্যালিব্রেটেড ওয়েট, স্ট্যান্ডার্ড ওয়েট, তাই না? আমাদের কাছে কিছু ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড ওয়েট থাকতে হবে। ক্যালিব্রেটেড ইকুইপমেন্ট সবকিছুই পাওয়া যায়, ক্যালিব্রেটেড ওয়েট, ক্যালিব্রেটেড প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্ট, ক্যালিব্রেটেড টেম্পারেচার মেজারিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ তাহলে এই ধরনের ক্যালিব্রেশন ইকুইপমেন্ট আমাদের কিনতে হবে মেজারিং সিস্টেম ডিজাইন করতে হলে। তাহলে ক্যালিব্রেটেড ওয়েট কিনতে হবে, তাই না? তাহলে ক্যালিব্রেটেড ওয়েট দিয়ে আমরা কি মেজার করব? রেজিস্ট্যান্স মেজার করব। তাহলে বিভিন্ন ওয়েটের জন্য বিভিন্ন রেজিস্ট্যান্স মেজার করলাম। মেজার করার পরে করার পরে কাজটা কি? বিভিন্ন লোড বানাবো। হ্যাঁ ওই গ্রাফটার নাম কি? ক্যালিব্রেশন কার্ভ। হ্যাঁ ক্যালিব্রেশন কার্ভ। তাহলে ক্যালিব্রেশন কার্ভ থেকে আমরা ম্যানুয়ালি মেজার করতে পারি অথবা উই ক্যান অবটেইন দ্য রিলেশন বিটুইন ওয়াই অ্যান্ড এক্স। হ্যাঁ সবসময় যে এরকম লিনিয়ার রিলেশন হবে নট নেসেসারি, যে ওয়াই আমরা আসলে বেস্ট কার্ভ ফিট করব এটা লিনিয়ারও হতে পারে, আবার কি হতে পারে অন্যরকমও হতে পারে, তাই না? যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে পলিনোমিয়ালও হতে পারে, তাই না? মানে আমরা বেস্ট কার্ভটা করব এক্স কিউব বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। হ্যাঁ পলিনোমিয়াল কার্ভও হতে পারে। মানে আমরা বেস্ট ফিট করব, যে লিনিয়ার হলে লিনিয়ার, কোয়াড্রেটিক হলে কোয়াড্রেটিক, পলিনোমিয়াল হলে পলিনোমিয়াল। হ্যাঁ তাহলে আমরা বেস্ট ফিট কার্ভটা করব, করে ওয়াই আর এক্স এর রিলেশনটা বের করব। করার পরে আমরা যদি অটোমেটেড করতে চাই তাহলে আমরা এটার জন্য একটা প্রোগ্রাম লিখতে পারি, তাই না? যে প্রোগ্রামে আমরা এই রেজিস্ট্যান্স ভ্যালুটা দিলেই দ্য প্রোগ্রাম উইল ক্যালকুলেট দি করেসপন্ডিং লোড অ্যান্ড ডিসপ্লে দ্য আউটপুট। এবং এই ডিসপ্লেটা আমরা এই প্রোগ্রামটা আমরা মাইক্রো কন্ট্রোলার দিয়ে চালাতে পারি, ডিসপ্লেটা আমরা একটা ছোট্ট এলসিডি ডিসপ্লেতে দিতে পারি, অথবা প্রোগ্রামটা আমরা কম্পিউটারে চালাতে পারি, ডিসপ্লেটা আমরা মনিটরে দেখতে পারি। ঠিক আছে? আর ইনপুটটা আমরা কিবোর্ড দিয়ে দিতে পারি, অথবা ইনপুটটা অটোমেটেড করতে পারি। ইনপুটটা অটোমেটেড করার জন্য আমাদেরকে আরেকটা ফিল্ডের যেতে হবে, দ্যাট ইজ ডেটা অ্যাকুইজিশন। যে আমরা এই ইনপুটটা কিভাবে কম্পিউটারে অথবা মাইক্রো কন্ট্রোলারে দিতে পারি। হ্যাঁ ডেটা অ্যাকুইজিশন সিস্টেম মানে উই নিড দ্য নলেজ অফ
instrumentation. এখানে কিছু বেসিক কথাবার্তা আছে যেগুলো অলরেডি বলে দিছি, যে a sensor acquires a physical parameter and converts it into a single suitable for processing, মানে suitable for measurement. হ্যাঁ, that a transducer is a signal type converter. হ্যাঁ, এই কথাগুলো আমরা বলছি, যেমন মাইক্রোফোন, লাউড স্পিকার, বায়োলজিক্যাল সেন্সর, টাচ, সাইট, এগুলো হলো গিয়ে এক একটা সেন্সর। হ্যাঁ, মাইক্রোফোন কি করে? মাইক্রোফোন করে হলো গিয়ে আমার এই কথাবার্তার যে এয়ারের যে প্রেসার সিগন্যাল, মাইক্রোফোন ইনপুট নেয় হলো গিয়ে প্রেসার সিগন্যাল। হ্যাঁ, আমরা যে কথা বলতেছি বা যে কোনো সাউন্ড হচ্ছে, এই সাউন্ডের কারণে যে বাতাসের যে প্রেসার সিগন্যালটা হচ্ছে, সেই প্রেসার সিগন্যাল থেকে এনার্জিটা নিচ্ছে, প্রেসার এনার্জিটা নিচ্ছে, নিয়ে সে আউটপুট দিচ্ছে হলো গিয়ে কি, ডিপেন্ডিং অন দি টাইপ অফ দি মাইক্রোফোন। ধরো ডায়াফ্রাম টাইপের মাইক্রোফোন যদি হয়, ডায়াফ্রাম টাইপের মাইক্রোফোন হলে সে এই প্রেসার সিগন্যালটাকে কনভার্ট করতেছে হলো গিয়ে মেকানিক্যাল ডিফরমেশন। হ্যাঁ, মেকানিক্যাল ডিফরমেশন। আচ্ছা, মেকানিক্যাল ডিফরমেশনটা থেকে আবার সে মেকানিক্যাল ডিফরমেশনটা এখানে যে ডায়াফ্রামটা মুভ করতেছে, এটার কারণে এখানে কিছু ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মানে এটার আরেকটা প্লেট থাকে, তাহলে একটা প্লেট মুভেবল, আরেকটা প্লেট ফিক্সড। তাহলে একটা প্লেট মুভেবল, আরেকটা প্লেট ফিক্সড হলে এই প্লেটের এরিয়া মানে এই ডিস্টেন্স কম বেশির জন্য এখানে ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে। তাহলে সে এই ক্যাপাসিটার মানে ক্যাপাসিট্যান্স টাইপ যে মাইক্রোফোনগুলো, সে করে কি, যে তোমার প্রেসার সিগন্যালটাকে ক্যাপাসিট্যান্স টাইপ সিগন্যালে মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেয়। তাহলে মাইক্রোফোনটাকে আমরা বলতে পারি একটা মানে হাইব্রিড ট্রান্সডিউসার। হ্যাঁ, সেন্সর ট্রান্সডিউসার, হাইব্রিড। তাহলে যেহেতু সে ইলেকট্রিক্যাল আউটপুট তৈরি করতেছে মাইক্রোফোন, কাজে এটা একটা সেন্সর আমরা বলতে পারি মাইক্রোফোনকে। আবার সে প্রাথমিক স্টেজে কিন্তু প্রেসার সিগন্যালটাকে ডায়াফ্রামের একটা মুভিং ডায়াফ্রামের ডিফরমেশন সিগন্যালে কনভার্ট করতেছে। সো ইট ইজ এ ট্রান্সডিউসার। হ্যাঁ, ট্রান্সডিউসার। তাহলে একটা মাইক্রোফোন হলো কি একটা ট্রান্সডিউসার কাম সেন্সর। তুমি যদি মাইক্রোফোনটাকে অ্যাজ এ হোল দেখো, তাহলে সে ইনপুট দিচ্ছে প্রেসার সিগন্যাল, আউটপুট দিচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল। হ্যাঁ, প্রেসার সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল। তাহলে মাইক্রোফোন ইজ এ সেন্সর। হ্যাঁ, সেন্সর। আর যদি তুমি এটার ইন্টারমিডিয়েট স্টেজগুলো দেখো, তাহলে একটা স্টেজে এটা ট্রান্সডিউসার, আর একটা স্টেজে এটা হলো গিয়ে সেন্সর। লাউড স্পিকার অবভিয়াসলি ইজ এ ট্রান্সডিউসার, কারণ সে ইলেকট্রিক্যাল সিগন্যাল নিচ্ছে, নিয়ে সে সেটাকে মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। মানে তোমার প্রথমে একটা ডায়াফ্রামের মুভমেন্ট, এবং ডায়াফ্রামের মুভমেন্টের কারণে যে প্রেসার ওয়েভ চেঞ্জ হচ্ছে, সেই প্রেসার ওয়েভ থেকে আমরা সাউন্ড পাচ্ছি। এরকম আমি আর 2-3 মিনিট নিব। হ্যাঁ, 2-3 মিনিটে শেষ করে দিব। এরকম তোমার এই যে বিভিন্ন ধরনের স্টিমুলাস হতে পারে, তোমাকে অ্যাজ এ মেজারমেন্ট ইঞ্জিনিয়ার এই স্টিমুলাস গুলো বুঝতে হবে। হ্যাঁ, যেমন এটা কি অ্যাকুস্টিক, নাকি এটা কি বায়োলজিক্যাল, নাকি এটা কি কেমিক্যাল, এটা কি ইলেকট্রিক, নাকি এটা কি ম্যাগনেটিক, নাকি অপটিক্যাল, না থার্মাল, না মেকানিক্যাল। হ্যাঁ, তুমি যে প্যারামিটারটা মেজার করতে চাচ্ছ, সেই প্যারামিটারের এই স্টিমুলাস টাইপ তোমার আগে বুঝতে হবে, যেটা কি অ্যাকুস্টিক টাইপ, নাকি বায়োলজিক্যাল টাইপ, নাকি কেমিক্যাল টাইপ। হ্যাঁ, অ্যাকুস্টিক টাইপ কি হতে পারে? এটা স্পেকট্রাম হতে পারে, এটার ওয়েভ ভেলোসিটি হতে পারে, এটা অ্যামপ্লিটিউড, ফেজ হতে পারে, হ্যাঁ, পোলারাইজেশন হতে পারে। কেমিক্যাল টাইপ কি হতে পারে? লিকুইড কোনো প্রপার্টি অথবা গ্যাস প্রপার্টি। হ্যাঁ, ম্যাগনেটিক হতে পারে অ্যামপ্লিটিউড, তোমার ফ্লাক্স কোয়ান্টিটি, পারমিয়েবিলিটি। অপটিক্যাল হতে পারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্লেক্টিভিটি, অ্যাবজর্পশন। হ্যাঁ, এই ধরনের তোমার এই প্রপার্টিগুলো, মানে তুমি কোন প্রপার্টিটা এটার করতে পারো, মেজার করতে পারো। তাহলে you have to detect the dominant stimulus in a signal. Dominant stimulus in a signal. Based on the stimulus and the stimulus quantity, you have to select a suitable type of sensor. এই যে এটা দিয়ে আমি শেষ করে দিব।
আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে শেষ করে দিই, এটা দিয়ে শেষ করে দিই। হ্যাঁ, দেয়ার আর টু টাইপস অফ সেন্সরস, অ্যাক্টিভ সেন্সর অ্যান্ড প্যাসিভ সেন্সর। হ্যাঁ, অ্যাক্টিভ সেন্সর হলো গিয়ে যে তোমার মানে ইন এডিশন টু দ্য energy stimulus, it needs its own energy, সেগুলোকে বলে অ্যাক্টিভ সেন্সর। মানে তোমার যে সিগন্যালটা মেজার করবা, সেই সিগন্যালটা সে মেজার করবে, সেই স্টিমুলাসটা সে নিবে, কিন্তু সেই স্টিমুলাসটা সাফিসিয়েন্টলি কনভার্ট করতে পারবে না উইদাউট এক্সটার্নাল। মাইক্রোফোন, থার্মিস্টর, স্ট্রেন গেজ, এগুলো হলো তোমার এক্সটার্নাল পাওয়ার লাগবে। আর প্যাসিভ সেন্সর হলো গিয়ে যে এগুলো জেনারেটস ইটস ওন, ডাজ নট রিকোয়ার এ পাওয়ার সোর্স। মানে স্টিমুলাস থেকে যে এনার্জিটা পাবে সেটা দিয়েই সে সিগন্যালটা কনভার্ট করে ফেলবে। যেমন ধরো থার্মোকাপল, থার্মোকাপল তুমি একটা ফার্নেসে রাখবা, সেটার থেকে সে একটা ভোল্টেজ ডেভেলপ করবে, যে ভোল্টেজটা আমরা মেজার করতে পারি। ম্যাগনেটিক মাইক্রোফোন অর পাইজোইলেকট্রিক সেন্সর, হ্যাঁ, এগুলো হলো গিয়ে প্যাসিভ সেন্সর। তাহলে দেয়ার আর সাম অ্যাক্টিভ সেন্সর, সাম প্যাসিভ সেন্সর। অ্যাক্টিভ সেন্সর হলো গিয়ে নিডস এক্সটার্নাল পাওয়ার সোর্স, আর প্যাসিভ সেন্সর হলো গিয়ে নিডস তোমার ডাজ নট নিড এনি এক্সটার্নাল পাওয়ার সোর্স। আর বাকি জিনিসগুলো আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখবো। আসলে আর বেশি কিছু বাকি নাই এই চ্যাপ্টারের, মানে বেসিক ইন্ট্রোডাকশন। আমার মনে হয় আর 5 থেকে 10 মিনিট লাগবে নেক্সট ক্লাসে। তাহলে এটা দিয়ে আমি তোমাদের স্লাইডটা কালকে পাঠিয়ে দিব। তাহলে এরপরে আমরা অ্যাপ্লাইড মেজারমেন্টে যাব। অ্যাপ্লাইড মেজারমেন্টে আমাদের আসলে যে কয়টা ক্লাস আছে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। তোমরা কি আমার কথা শুনতেছো? ইয়েস স্যার। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? মানে আমি এই যে মিটিং শেষ করে দিব। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে 1 মিনিটের মধ্যে করো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার, আপনিও ভালো থাকবেন।